নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেয়া হবে 1.5 লাখ পুলিশকে। মাঠে থাকবে 60,000 সেনা সদস্য। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ডক্টর ইউনূসের বৈঠক। বুধবার দুপুরের মধ্যে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে ঐকমত্য কমিশন। পিয়ার পদ্ধতিতে ঐকমত্য না হলে সনদে সই করবে না এনসিপি। রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সুযোগ নিতে পারে ফ্যাসিস্টরা, শঙ্কা মির্জা ফখরুলের। সমন্বয়কদের বিরুদ্ধে নানা অভিযোগে হতাশা প্রকাশ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শুরু হয়েছে জাতীয় নির্বাচনের তোড়জোড়। নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী, পুলিশ ও সিভিল প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর থেকে পুলিশের 1.5 লাখ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় নির্বাচনে এবার স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী, আর মাঠে দায়িত্ব পালন করবেন 60,000 সেনা সদস্য। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে সোমবার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষা, ভুয়া তথ্য প্রতিরোধ ও প্রশাসনিক প্রস্তুতির উপর বেশ কিছু সিদ্ধান্ত হয়। পর্যালোচনা হয় আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কার্যক্রমের। গোপালগঞ্জ সহ দেশের কিছু জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে, এবং এই কোঅর্ডিনেশনটা লোকাল লেভেলে এবং এটা একটা ন্যাশনাল লেভেলে। 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। সংবাদ ব্রিফিংয়ে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো দ্রুত চিহ্নিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। গ্রাউন্ড লেভেলের সিচুয়েশনটা কি এবং সেই অনুযায়ী যাতে পদক্ষেপ নিতে পারেন, এই জন্য সিচুয়েশন রিপোর্ট কেন্দ্রে পাঠানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যেসব বাহিনী আছেন সবাইকে উনি একটা নির্দেশনা দিয়েছেন। রদবদল হবে, কিন্তু সব জায়গাতেই রদবদল হবে এমন কোনো সিদ্ধান্ত হয় নাই। যেখানে যেখানে প্রয়োজন শুধুমাত্র সেখানেই রদবদল হবে বলে সিদ্ধান্ত। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। এ নিয়ে প্রেস সচিব জানান, সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। যে বাংলাদেশ গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম, এবং উনি বলেছেন টেরোরিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স। শুল্ক সংক্রান্ত আলোচনায় অংশ নিতে ব্যবসায়ীদের অংশগ্রহণের বিষয় নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। 30 জুলাই দুপুরের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সনদের ব্যাপারে জানাতে বলা হয়েছে। জনগণের কথা ভেবে ঐকমত্য কমিশনের প্রস্তাবনার সাথে বিএনপিকে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সরকারি কর্ম কমিশন, দুদক ও মহাহিসাবরক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে ওয়াক আউট করেছে বিএনপি। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আর দলীয়করণের প্রতিষ্ঠান দেখতে চায় না জনগণ। রিপোর্ট মামুন আবদুল্লার। সোমবার সকাল 11টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 20তম দিবসের সভা। সভায় যোগ দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, বেশ কিছু মৌলিক বিষয় ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো, তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত করে দ্রুত সময়ে আলোচনা শেষ করতে চায় কমিশন। আমরা ইতিমধ্যে কমিয়ে এনে নির্বাচন কমিশন সহ 5টি কমিশনকে আলাদা আলাদাভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করি। উল্লেখ করা দরকার যে আসলে এর মধ্যে 4টি ইতিমধ্যেই সংবিধানে আছে, যেটা নেই সেটা হচ্ছে নিয়োগের পদ্ধতিটা নেই। পূর্ব নির্ধারিত দুদক, কর্ম কমিশন, ন্যায়পাল ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগের বিধান সংক্রান্ত আলোচনায় অংশ নেয়নি বিএনপি। দলটি বলছে, এসব নিয়োগ সংবিধানের অন্তর্ভুক্ত করা হলে নির্বাহী বিভাগ দুর্বল হয়ে পড়বে। প্রতীকী ওয়াকআউট করে দলটি। কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম, কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ 2-1টি প্রতিষ্ঠানে যে নিয়োগ
এটা নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। তবে সরকারি কর্ম কমিশন, দুদক ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিয়োগ সংবিধানে রাখার পক্ষে জামাত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। কেয়ারটেকার সরকার ব্যাপারে তো বারবার আলোচনা হয়েছে, আমরা প্রায় কাছাকাছি গিয়েছিলাম এবং সেখানে বিএনপির সাথে জামাতের অরিজিনাল প্রস্তাবে একই রকম ছিল। আমরা বলেছিলাম যে সেখানে ফরমেশন হবে, 5 জনের সদস্য হবে সিলেকশন কমিটি। দু একটি দল যদি ভিন্নমত পোষণ করে বা ভিন্নমত দেয়, আর তাদের সেই ভিন্নমত দেওয়ার কারণে জাতীয় ঐক্যমত্য কমিশন যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা বলবো এই কমিশন দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না। ভবিষ্যতে যে সরকার, তারা নিশ্চয়ই দুর্নীতি প্রতিরোধের ডাক নিয়ে তারা ক্ষমতায় আসবেন। সেদিক থেকে দুদককে যদি সাংবিধানিক প্রতিষ্ঠান করা যায়, বিএনপি পিএসসিতে এবং দুর্নীতি দমন কমিশন সেই নিয়োগ কমিটির ব্যাপারে, সিলেকশন কমিটির ব্যাপারে তার আপত্তি জানিয়েছেন, সংবিধানে অন্তর্ভুক্তির ব্যাপারে আপত্তি জানিয়েছেন। আমরা বিএনপির কাছে আহ্বান রাখব, নির্বাচন কমিশনের ব্যাপারে আপনারা যেভাবে দলীয় অবস্থান পরিবর্তন করে নির্বাচন কমিশন নিয়োগ করার ক্ষেত্রে একটা সিলেকশন কমিটির ব্যাপারে আপনারা সম্মত হয়েছেন এবং সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সম্মত হয়েছেন, ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ বাকি যে সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও আপনারা আপনাদের দলীয় অবস্থান পুনর্বিবেচনা করবেন। আলোচনার এক পর্যায়ে হঠাৎ দুপুর 12:30টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এ সময় সবাই তড়িঘড়ি করে নিচে নেমে আসেন। ঘণ্টাখানেক পর শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনে পিআর পদ্ধতিতে ঐক্যমত্য না হলে জুলাই সনদে সই না করার বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই সঙ্গে দলটির বিরুদ্ধে বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা আজ টাঙ্গাইলে। এরই মধ্যে রাতে জেলায় পৌঁছে গেছেন নেতারা। শ্রদ্ধা জানিয়েছেন সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মাওলানা ভাসানীর জীবনচিত্র তুলে ধরেন ও তার পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নেওয়া সহ একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পদযাত্রাটি সকাল 10:30টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবার কথা রয়েছে। মাওলানা ভাসানীর পথ অনুসরণ করেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই জায়গা থেকে আমরা মাওলানা ভাসানীকে আজকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। এবং শুধু আজকে নয়, জাতীয় নাগরিক পার্টির যে রাজনৈতিক দর্শন চিন্তা তার মধ্যেও মাওলানা ভাসানী রয়েছেন। আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একজন জাতীয় নেতা হিসেবে দেখি এবং বাংলাদেশের একজন ফাউন্ডিং ফাদার্স হিসেবে দেখি। বিভিন্ন চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান রাজনীতিবিদরা বিতর্কের কারণে ফ্যাসিস্টরা সুযোগ নিতে পারে। ছাত্র সমন্বয়কদের চাঁদাবাজিতে উদ্বেগ জানান বিএনপি মহাসচিব। তার প্রশ্ন, এখনই এই অবস্থা হলে ভবিষ্যতে কি হবে? রিপোর্ট সিকান্দার রেমানের। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা শহরে 6টি গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাফিতি অঙ্কনের উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, 1 বছর যায়নি, এখনই সমন্বয়কদের চাঁদাবাজি ধরা পড়ছে। এখনই এমন পরিণতি হলে ভবিষ্যতে কি হবে জানতে চান মির্জা ফখরুল। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি? এটাই কি আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? বিএনপি মহাসচিব বলেন, এমন কিছু বিষয় নিয়ে এখন তর্কে জড়াচ্ছে রাজনীতিবিদরা যাতে ফ্যাসিস্টরা সুযোগ নিতে পারে। বিভিন্ন চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না বলেও জানান তিনি। আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা
নিজেদের মধ্যে কোন্দরে লিপ্ত হয়েছি, যা বাংলাদেশকে আরো পেছনে ঠেলে দিতে পারে, ফ্যাসিস্টদেরকে শক্তি যোগাতে পারে, ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে। বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন, রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি, যে আমরা কোঅপারেট করছি না, কথাগুলো সঠিক নয়। জনগণকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই জন্য আজকে বলছি, সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত সহ 6 সমন্বয়ক আটক অবস্থায় আন্দোলন স্থগিত করার ঘোষণা জোরপূর্বক নেওয়া হয়েছে এমন দাবি করে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যায়। আটক সমন্বয়কদের ডিবি কার্যালয়ে ভাত খাওয়ানোর ভিডিও প্রকাশ জাতির সাথে মশকরা বলে উল্লেখ করে হাইকোর্ট। এদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলন অব্যাহত ছিল। নিজ বাসভবনে একের পর এক বৈঠকে ব্যস্ত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 বছর আগে ঠিক এই দিনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মুবাশির আহমেদ। 29 জুলাই 2024 আটক অবস্থায় ডিবি কার্যালয় থেকে সমন্বয়ক নাহিদ ইসলামের আন্দোলন স্থগিত করার ঘোষণাকে প্রত্যাহার করে অন্যায়ভাবে সমন্বয়কদের আটক ও হয়রানির অভিযোগ এনে এর প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ শিক্ষার্থীরা। এদিন পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। এদিন কারফিউ শিথিল থাকলেও রাজধানীতে কঠোর অবস্থানে ছিল পুলিশ। র্যাবের হেলিকপ্টার টহলও দেখা গিয়েছিল। সার্বিক স্বার্থে আমরা ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের 6 সমন্বয়কের সাথে দেখা করতে যান তাদের পরিবারের সদস্যরা। তবে তৎকালীন সরকারের চাপের মুখে নিজ সন্তানদের পরিস্থিতি নিয়ে স্বস্তির বার্তা দিতে তাদের বাধ্য করা হয়েছিল, তা বুঝতে আর কোনো সন্দেহই ছিল না দেশবাসীর। একই দিনে আটক সমন্বয়কদেরকে দেখতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তবে কোনো অজ্ঞাত কারণে তাকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। এদিন আটক 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি হয়। তুলে নিয়ে ডিবি কার্যালয়ে 6 সমন্বয়কের ভাত খাওয়ানোর ভিডিও প্রকাশ করা জাতির সাথে মশকরা করা হয়েছে বলে শুনানিতে মন্তব্য করে হাইকোর্ট। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? বাংলাদেশের যে ঘটনাগুলি এদিন গণভবনে একের পর এক বৈঠকে ব্যস্ত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 14 দলের সাথে জরুরি বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয় গত বছরের এই দিনে। ছাত্রলীগ নেত্রীদের সাথে বৈঠকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ বলে তকমা দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালনের ঘোষণাও করা হয়েছিল এই দিনে। আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এদিন সরকার পতনের দাবিতে সকল রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে ঐক্যমতের আহ্বান জানিয়েছিল ইসলামিক আন্দোলন বাংলাদেশ। যৌক্তিক অধিকারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলনকে সহিংস আকার দেওয়ার দায় সরকারের বলে দাবি করে গণতন্ত্র মঞ্চ। দেশে নৈরাজ্যকর পরিস্থিতির দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানিয়েছিল এই জোট। আমরা সরকারকে অবিলম্বে পদত্যাগের আমরা আহ্বান জানাই। সরকার শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে ভুল পথে হাঁটছে। এদিন নিপীড়ন বিরোধী এক শিক্ষক সমাবেশে এমন অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। শিক্ষার্থীদের তুলে নেওয়া বন্ধ করে যৌক্তিক দাবি মেনে নেওয়ার পাশাপাশি অবিলম্বে দেশ জুড়ে শিক্ষার্থীদের ওপর গুলি ও নির্যাতন বন্ধের জোর দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একটা রাষ্ট্র কতটা দেউলিয়া হলে এইরকম ঘটনা একটার পর একটা ঘটনা। এত কিছুর পরও তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার সুবোধ ফিরে আসেনি। তার দমন পীড়ন কমার বদলে প্রাণ নিয়েছিল আরও নিরপরাধ শিক্ষার্থীদের। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাজুকের সব নিয়ম মেনেই মাইলস্টোন স্কুল ভবন নির্মাণ করা হয়েছে বলে দাবি করেছে প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন জাহাঙ্গীর খান। এদিকে রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য এখানেই যুদ্ধ বিমানের ঘাঁটি থাকা প্রয়োজন বলে মনে করে বিমান বাহিনী। দিয়াবাড়িতে স্কুল ভবন নির্মাণ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। জানান, বিমান দুর্ঘটনা তদন্তে কাজ করবে চীনের বিশেষজ্ঞ টিম। তদন্ত শেষে সব তথ্য প্রকাশ করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অন্যান্য শাখায় শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
তবে কবে নাগাদ দিয়াবাড়ি ক্যাম্পাসে কার্যক্রম শুরু হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ার বিভ্রান্তি দূরসহ বিভিন্ন বিষয়ে সোমবার ব্রিফিং করে বিমান বাহিনী। মাইলস্টোনে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তার আশ্বাসও দেওয়া হয়। অনুমোদন ছাড়াই নামী চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়েছে রংপুরের মা ও শিশু জেনারেল হাসপাতাল। প্রায় সবই ভুল চিকিৎসার অভিযোগ পাওয়া যায় এই হাসপাতালের বিরুদ্ধে। সিজার হওয়া এক প্রসূতির পেটে গজ ব্যান্ডেজ রাখার ঘটনায় সম্প্রতি বেশ তোলপাড় শুরু হয়েছে। ভুল চিকিৎসার ক্ষতিপূরণ নয়, ন্যায় বিচার চান ভুক্তভোগী ওই নারী। স্বাস্থ্য বিভাগ বলছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কুড়িগ্রাম থেকে ফিরে জুয়েল আহমেদের রিপোর্ট। কুড়িগ্রামের রাজারহাট শান্তিপাড়ার শামসুন নাহার রেখা পেশায় স্বাস্থ্যকর্মী। 1 মাস আগেও যিনি এ পাড়া ও পাড়ায় স্বাস্থ্যসেবা দিয়েছেন, এখন শয্যাশায়ী নিজেই। সন্তান প্রসব করতে গিয়ে কোনো মতে ফিরেছেন মৃত্যুর মুখ থেকে। রংপুরের মা ও শিশু জেনারেল হাসপাতালে সিজারিয়ানের সময় পেটের ভেতরেই গজ ব্যান্ডেজ রেখে দেন চিকিৎসকরা। টানা 43 দিন যন্ত্রণায় ছটফট করেছেন। দ্বিতীয় দফা অস্ত্রোপচারে সেই গজ ব্যান্ডেজ বের করা হয়। ভালোভাবে আমার সিজার হয়েছে, বাড়িতেও ফেরত আসছি, আমি সুস্থ ছিলাম। কিন্তু 1 সপ্তাহ পর আমার পেটের মধ্যে একটা ব্যথা অনুভব হয়। আমার প্রচণ্ড পেটে ব্যথা হয়, প্রস্রাবে জ্বালা পোড়া হয়। আমি প্রথমে স্বাভাবিক মনে করছিলাম যে যত দিন যাচ্ছিল আমার জিনিসটা আরও প্রকট আকার ধারণ করতেছিল। ম্যাডাম আমাকে দেখলো, উনি পেটে হাত দিল, বুঝতে পারলো যখন যে আমার পেটে মানে জরায়ু ওয়াশ করে ওই যে ইয়াটা গজটা আছে আপনার কি বলে ওটা রেখে দিছে। ওটা বের করার সাথে সাথে মনে হয় আমি মুক্ত, আমার ওজন সম্পূর্ণ কমে গেল। আমার কথা হচ্ছে যে আজ যদি আমার ওটা না বের হতো বা না বুঝতে পারতাম সঠিক সময়ে, তাহলে হয়তো আমার বাচ্চা দুটো ইতিম হয়ে যেত। আর আমি এর জন্য কারো কাছে বিচার চাই না, কিন্তু আমি চাই আমার মতো যেন আর কারো না হয়, আর কারো যেন এরকম অপচিকিৎসায় মানুষ মৃত্যু না বরণ করে। প্রায় 1.5 মাসের তীব্র যন্ত্রণার কথা স্মরণ করে রেখা জানান, সন্তান প্রসবের আনন্দের সময় মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল তাকে। স্বজনরা এ ঘটনার বিচার চেয়েছেন। পেটের ভিতরে গজ রেখে দিয়ে সেলাই করা, এটা তো জীবন সংকটাপন্ন অবস্থায় যাওয়া কমপ্লিকেশন। একজন নাগরিক হিসাবে আমি চাইব স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন বা সংশ্লিষ্ট বিষয়ে যারা জড়িত আছেন, তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে হসপিটাল কর্তৃপক্ষের যে জড়িত এই টাইপের ভুলের জন্য তারা যেন এটা বের করেন, বের করে সঠিক বিচারের সম্মুখীন করেন। আমাদের একটা আত্মবিশ্বাস ছিল, আর বিশেষ করে ম্যামের উপর আমরা অনেক আত্মবিশ্বাস। অভিযুক্ত চিকিৎসক লায়লা হোসনা বানুর দায়িত্বে অবহেলার বিষয়টি স্বীকার করলেও দায়ভার নিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে ক্যামেরার সামনে আসতে রাজি হননি, তবে ফোনে নিজেদের অবস্থান তুলে ধরেন হাসপাতালের পরিচালক। আর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এটা হচ্ছে আমাদের ম্যাডামের ভুল, ম্যাডাম লায়লা হোসনা বানু। উনিও নিজেও স্বীকার করছে যে ম্যাডাম ফোন দিছিল ওনাকে এই ব্যাপার, এই বিষয়। এটা আমাদের হসপিটাল রিলেটেড না এটার সঙ্গে। কি ম্যাডাম হচ্ছে আমাদের পার্টনার, হসপিটাল পার্টনার। আর ম্যাডামের যত রোগী আছে সে ম্যাডাম নিজেই হ্যান্ডেলিং করে। মানে উনি এখন পর্যন্ত আমাদের হসপিটালে সেই রোগী বিল পর্যন্ত এখন পর্যন্ত যায়নি। এটা আসলে ডাক্তারেরই ছিল, মানে কনফার্ম করা দরকার ছিল যে গজ ব্যান্ডেজ রয়ে গেল কিনা। তো এ ব্যাপারেও আমি আসলে দেখব যে কার দোষ কতটা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। রেখার এই অভিজ্ঞতায় অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের দায়িত্বশীলতা প্রশ্নের মুখে পড়েছে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, কুড়িগ্রাম। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের 10ম গ্রেড দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। এর ফলে ৬৫,৫০২টি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষক 10ম গ্রেড অনুযায়ী বেতন ভাতা পাবেন। সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। তাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য অপরিহার্য। এতে আরও বলা হয়, যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হলো। একই সাথে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সামাজিক মর্যাদা সুসংহত করবে। ফলে তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আরও সৃজনশীল ও উদ্দীপ্ত ভূমিকা পালন করবে। এতে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও গতিশীল শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
নির্বাচনের জন্য প্রশিক্ষণ দেয়া হবে 1.5 লাখ পুলিশকে। মাঠে থাকবে 60,000 সেনা সদস্য। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ডক্টর ইউনূসের বৈঠক। বুধবার দুপুরের মধ্যে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে ঐকমত্য কমিশন। পিআর পদ্ধতিতে ঐকমত্য না হলে সনদে সই করবে না এনসিপি। রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সুযোগ নিতে পারে ফ্যাসিস্টরা, শঙ্কা মির্জা ফখরুলের। সমন্বয়কদের বিরুদ্ধে নানা অভিযোগে হতাশা প্রকাশ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।